নমস্কার। শনিবারের রাত চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের সাথে প্রতি শনিবার ঠিক রাত 8:30টায় আমরা ডুব দিই বাংলার আনাচে কানাচে ছড়িয়ে থাকা এমন সব গা ছমছমে গল্পে, যা আপনার রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকের রাতটাও তার ব্যতিক্রম নয়। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ঠিক আমাদের আজকের গল্পের পরিবেশের মতোই। এমন এক বর্ষার রাতেই জন্ম নিয়েছিল এক না বলা কষ্ট আর দীর্ঘশ্বাসের কাহিনী, যা আজও এক পরিত্যক্ত জমিদার বাড়ির দেওয়ালে প্রতিধ্বনিত হয়। আজ আমরা শুনব সেই কাহিনী। আমাদের আজকের নিবেদন, নূপুরের কান্না। তাহলে আর দেরি কেন? আরাম করে বসুন, কানের হেডফোনটা লাগিয়ে নিন, আর আমার সাথে হারিয়ে যান রায়দিঘির সেই অভিশপ্ত ভুলুয়া বাড়িতে, যেখানে কান পাতলে আজও শোনা যায় এক জোড়া নূপুরের শব্দ। অবশেষে সেই দিনটি এলো। আষাঢ়ের মাঝামাঝি আকাশটা যেন কয়েক যুগ ধরে অভিমান করে মুখ ভার করেছিল। আজ সেই অভিমানের বাঁধ ভাঙল। প্রথমে টিপ টিপ, তারপর ঝির ঝির করে, এবং অবশেষে আকাশ ভেঙে নামল মুষলধারার বৃষ্টি। কলকাতার ব্যস্ত রাস্তাও যেন এই অঝোর ধারার কাছে হার মেনে ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল। এমনই একদিনে শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে রায়দিঘির কাছাকাছি একটা পুরনো বাংলো বাড়িতে একা এসে উঠেছিল অর্ক। অর্ক একজন লেখক। খ্যাতি বা অর্থের জন্য নয়, সে লেখে নিজের আত্মার খোরাকের জন্য। তার লেখার বিষয়গুলোও বেশ অদ্ভুত। পুরনো স্থাপত্য, হারিয়ে যাওয়া ইতিহাস, আর তার সাথে জড়িয়ে থাকা অলৌকিক কিংবদন্তি। এবারের বিষয় ছিল রায়দিঘির বিখ্যাত রায়চৌধুরী পরিবারের পরিত্যক্ত বাগানবাড়ি, যা স্থানীয়দের কাছে ভুলুয়া বাড়ি নামে পরিচিত। নামটা কেন এমন, তা নিয়ে নানা মনির নানা মত। কেউ বলে ওই পরিবারের কোনো এক সদস্যের নাম ছিল ভুলুয়া, আবার কারো মতে ওই বাড়িতে ঢুকলে মানুষ নাকি নিজের পরিচয় পর্যন্ত ভুলে যায়, পথ ভুলে যায়। অর্ক এসব গল্পে ভয় পাওয়ার চেয়ে বেশি কৌতূহল বোধ করে। তার বিশ্বাস, প্রত্যেকটা কিংবদন্তির পেছনে একটা মন্তিগি ইতিহাস লুকিয়ে থাকে, যা সময়ের সাথে সাথে মানুষের মুখে মুখে বদলে গিয়ে অলৌকিক রূপ নেয়। সেই ইতিহাসটাকেই খুঁজে বের করা তার নেশা। গাড়িটা মূল রাস্তা থেকে একটা সরু মাটির রাস্তায় নামাতেই অর্কর মনে হলো সে যেন একটা অন্য জগতে প্রবেশ করছে। দুপাশে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত, মাঝে মাঝে দু একটা তাল গাছ নিঃসঙ্গ প্রহরীর মতো দাঁড়িয়ে। বৃষ্টির কারণে চারপাশটা একটা ধোঁয়াটে চাদরে ঢাকা পড়েছে। গাড়ির ওয়াইপার দুটো সমানে কাঁচের উপর থেকে বৃষ্টির জল সরাবার ব্যর্থ চেষ্টা করে চলেছে। প্রায় মিনিট 15 চলার পর দূরে একটা অবয়ব ফুটে উঠল। পুরনো দিনের স্থাপত্য, শ্যাওলা ধরা দেওয়াল আর বিশাল লোহার গেট। ভুলুয়া বাড়ি। বাড়ির কেয়ারটেকার ষাটোর্ধ্ব রামভরসা দাসকে আগেই খবর দেওয়া ছিল। সে গেট খুলে দিয়ে ভাঙা গলায় বলেছিল, বাবু, এই বাদলায় এখানে না আসলেই পারতেন, এ বাড়িতে একা থাকা ঠিক নয়। অর্ক হেসেছিল, ভয় নেই কাকু, আমি সবে অভ্যস্ত। রামভরসা একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। সেই বাড়ির লাগো একটা ছোট ঘরে একাই থাকে। তার কাজ বলতে বাড়িটা শুধু পাহারা দেওয়া। ভেতরে সে নিজেও বিশেষ ঢোকে না, বিশেষ করে সন্ধ্যের পর। বাড়িটার ভেতরে পা রাখতেই একটা স্যাঁতস্যাঁতে পুরনো গন্ধ নাকে এসে লাগলো। বিশাল বিশাল ঘর, উঁচু ছাদ, মোটা মোটা দেওয়াল। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই, যা আছে তার উপর ধুলোর পুরো আস্তরণ। অর্ক দোতলার একটা ঘর বেছে নিল, যেটার জানালা খুললেই পেছনের বিশাল দিঘিটা দেখা যায়। বৃষ্টির ফোঁটা সেই দিঘির জলে পড়ে হাজার হাজার বৃত্ত তৈরি করছে আর মিলিয়ে যাচ্ছে। দৃশ্যটা কাব্যিক হলেও কেমন যেন একটা বিষণ্ণতা মাখানো। দিনটা কেটে গেল বাড়িটা ঘুরে দেখতে আর নিজের নোটবুকে টুকিটাকি নোট নিতে। বাড়িটার গঠন বেশ অদ্ভুত। অনেকগুলো ঘর অকারণে তৈরি করা হয়েছে বলে মনে হয়। কিছু করিডর হঠাৎ করে দেওয়ালে গিয়ে শেষ হয়ে গেছে। মনে হয় যেন কোনো এক স্থপতি নেশার ঘোরের নকশা বানিয়েছিলেন। সন্ধ্যার দিকে বৃষ্টিটা আরও বাড়ল, সাথে শুরু হলো ঝোড়ো হাওয়া। থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে চারপাশটা ক্ষণিকের জন্য আলোকিত হয়ে আবার গভীর অন্ধকারে ডুবে যাচ্ছিল। রামভরসা এসে একটা হারিকেন আর রাতের খাবার দিয়ে গেল। যাওয়ার আগে আবার বলে গেল, বাবু, কোনো দরকার হলে চিৎকার করে ডাকবেন।
আর যাই হোক রাতে ওদিককার দিঘির পাড়ে যাবেন না। কেন কাকু, ওদিকে কি আছে? অর্কর কৌতূহল বেড়ে যায়। রামভরসা ইতস্তত করে বলল, সে অনেক কথা বাবু, এখানকার জল ভালো নয়। লোকে বলে যারা খুব একা, খুব দুঃখী, তাদের ওই দিঘির জল টান মারে। কথাটা শুনে অর্কর হাসি পেলেও রামভরসার চোখের ভয়টা তার নজর এড়ায়নি। রাত বাড়ার সাথে সাথে বাইরের প্রকৃতি যেন আরও হিংস্র হয়ে উঠল। বাতাসের শোঁ শোঁ শব্দ, জানালার কাঁচে বৃষ্টির ছাটের ঝাপটা আর মেঘের গুড়গুড় ডাক মিলেমিশে একটা ভয়াল ঐকতান তৈরি করছিল। অর্ক তার নোটবুক নিয়ে বসেছিল, কিন্তু কিছুতেই লেখায় মন বসাতে পারছিল না। তার কেবলই মনে হচ্ছিল এই বিশাল বাড়িতে সে একা নয়, কেউ যেন তার ওপর নজর রাখছে। হঠাৎ করেই হারিকেনের আলোটা কেঁপে উঠে নিভে গেল। ঘরটা ডুবে গেল নিকষ কালো অন্ধকারে। অর্ক দেশলাইয়ের জন্য পকেটে হাত বাড়াতেই জানালার বাইরে তীব্র একটা আলোর ঝলকানি দেখল। বিদ্যুতের আলোয় কয়েক মুহূর্তের জন্য দিঘির পাড়টা স্পষ্ট হয়ে উঠল। আর ঠিক তখনই সে দৃশ্যটা দেখল। দিঘির ঠিক মাঝখানে জলের ওপর একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটা একজন মহিলার, তার লম্বা চুল হাওয়ায় উঠছে। স্পষ্ট বোঝা না গেলেও অর্কর মনে হলো মূর্তিটা তার দিকেই তাকিয়ে আছে। তার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এটা কি চোখের ভুল নাকি মনের ভয়? সে দ্রুত পকেট থেকে দেশলাই বের করে কাঁপা কাঁপা হাতে হারিকেনটা জ্বালালো। আলো জ্বলে উঠতেই সে আবার জানালার দিকে তাকালো। না, দিঘির জলে আর কেউ নেই, কেবল বৃষ্টির ফোঁটা পড়ে জল তোলপাড় হচ্ছে। অর্ক নিজেকে বোঝালো ওটা নিছকই আলোর খেলার বিভ্রম। এই পরিবেশে এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু মনের গভীরে একটা অস্বস্তির কাঁটা বিঁধে রইল। সে চেয়ার ছেড়ে উঠে ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে দিল। যদিও সে জানত যদি সত্যি কোনো অপার্থিব শক্তি হয় তাহলে এই কাঠের দরজা তাকে আটকাতে পারবে না। ঘড়িতে তখন রাত প্রায় 12টা। বৃষ্টির দাপট কিছুটা কমেছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা এখনও বইছে। অর্ক বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল, ঘুম কিছুতেই আসছিল না। একটু তন্দ্রার মতো আসতেই সে একটা অদ্ভুত শব্দে জেগে উঠল। নূপুরের শব্দ, খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। মনে হচ্ছে অনেক দূর থেকে কেউ নূপুর পায়ে হেঁটে আসছে। শব্দটা ধীরে ধীরে এগিয়ে আসছে তার ঘরের দিকে। প্রথমে করিডোরে, তারপর ঠিক তার দরজার বাইরে এসে শব্দটা থেমে গেল। অর্কর সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। সে কান পেতে রইল। বাইরে আর কোনো শব্দ নেই, কেবল বাতাসের দীর্ঘশ্বাস। অনেকক্ষণ পর যখন সে প্রায় নিশ্চিত যে এটা তার শোনার ভুল, ঠিক তখনই দরজায় মৃদু টোকা পড়ল। এতটাই মৃদু যে প্রায় শোনাই যায় না, কিন্তু এই গভীর রাতে এই জনশূন্য বাড়িতে এই সামান্য শব্দই অর্কর কানে বজ্রের মতো শোনালো। কে হতে পারে? রামভরসা কাকু? কিন্তু সে তো চিৎকার করে ডাকতে বলেছিল। তাহলে কে? অর্ক সাহসী ভর করে ভাঙা গলায় জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে কোনো উত্তর এলো না। কিন্তু এবার আর টোকা নয়, দরজায় কেউ যেন নখ দিয়ে আঁচড় কাটছে। খসখস খসখস শব্দটা তীক্ষ্ণ এবং অসহ্য। অর্কর মনে হলো তার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ এভাবে কেটেছিল তার খেয়াল নেই। যখন চোখ খুলল তখন সব শব্দ থেমে গেছে। সে বিছানা থেকে নেমে পায়ে পায়ে দরজার কাছে এগিয়ে গেল। দরজার কি হোল দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল, কিন্তু কিছুই দেখা গেল না। মনে হচ্ছে ওপাশে কেউ একজন চোখ লাগিয়ে দাঁড়িয়ে আছে। এই উপলব্ধিটা আসতেই অর্ক ভয়ে কয়েক পা পিছিয়ে এলো। তার সমস্ত শরীর ঠান্ডা ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারল এই বাড়িতে সত্যিই কিছু একটা আছে। কিংবদন্তিগুলো শুধু গল্প নয়। ভোর হওয়ার এখনো অনেক দেরি। এই দীর্ঘ রাতটা সে কিভাবে কাটাবে? হঠাৎ তার মনে পড়ল রামভরসার কথাটা। যারা খুব একা, খুব দুঃখী,
তাদের ওই দিঘির জল টান মারে। কথাটা মনে হতেই তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। দিঘির জলে দেখা সেই ছায়ামূর্তি আর এই নুপুরের শব্দের মধ্যে কি কোনো যোগসূত্র আছে? অর্ক ঠিক করল তাকে এই রহস্যের শেষ দেখতেই হবে। ভয়কে জয় না করতে পারলে ভয় তাকে চিরতরে গ্রাস করবে। সে টেবিল থেকে তার শক্তিশালী টর্চটা তুলে নিল, দরজার ছিটকিনিটা খুলল খুব ধীরে, যাতে কোনো শব্দ না হয়। দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা স্যাঁতসেঁতে বাতাস তার মুখে এসে লাগল। করিডরটা অন্ধকার। টর্চের আলো ফেলে সে দেখল করিডরের অন্য প্রান্তে সিঁড়ির ঠিক মুখে কেউ একজন দাঁড়িয়ে আছে, পরনে সাদা শাড়ি, লম্বা চুল মুখের ওপর এসে পড়েছে। অর্ক টর্চের আলো পড়তেই মূর্তিটা ধীরে ধীরে মুখ তুলল। তার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো কোটরের ভেতর ঢুকে গেছে, কিন্তু সেই চোখে কোনো ঘৃণা বা আক্রোশ নেই, আছে শুধু একরাশ গভীর বিষণ্ণতা আর কষ্ট। মহিলাটি কোনো কথা বলল না, শুধু হাত তুলে সিঁড়ির নিচের দিকে ইশারা করল। তারপর হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো করে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। অর্ক কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার ভয় করছিল, কিন্তু তার চেয়েও বেশি করে কৌতূহল হচ্ছিল ওই মহিলাটি তাকে কিছু একটা বলতে চায়। সে কিসের ইঙ্গিত দিল? সাহসে ভর করে অর্ক সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। বাড়িটা নিস্তব্ধ, তার নিজের পায়ের শব্দই দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ভৌতিক পরিবেশ তৈরি করছিল। নিচতলার বিশাল হলঘরটা পেরিয়ে সে সেদিকেই এগোলো, যেদিকে একটা সরু করিডোর চলে গেছে। এই করিডোরটার কথা তার দিনের বেলাতেই মনে ধরেছিল। এটা বাড়ির অন্য অংশের সাথে মেলে না, যেন পরে তৈরি করা হয়েছে। করিডোরের শেষে একটা ছোট ঘর, দরজাটা বাইরে থেকে তালা বন্ধ, কিন্তু তালাটা এত পুরনো আর জং ধরা যে সামান্য টানেই সেটা ভেঙে গেল। ভেতরে ঢুকতেই একটা তীব্র ভ্যাপসা বন্ধ অর্কর নাকে লাগল। ঘরটা বহুদিন বন্ধ, তাতে কোনো সন্দেহ নেই। টর্চের আলোয় ঘরের ভেতরটা দেখতে লাগলো সে। ঘরটা প্রায় খালি, এক কোণে একটা পুরনো কাঠের সিন্দুক রাখা, আর দেওয়ালে একটা তৈলচিত্র টাঙানো। ছবিটা একজন অপূর্ব সুন্দরী মহিলার। তার পরনে জমকালো পোশাক, মুখে এক চিলটে হাসি, কিন্তু চোখ দুটো অসম্ভব করুণ। অর্ক চিনতে পারল কিছুক্ষণ আগে দেখা সেই ছাড়া মুখটির সাথে এই মুখের হুবহু মিল আছে। সে সিন্দুকটার দিকে এগোলো। সিন্দুকটা আশ্চর্যজনকভাবে খোলাই ছিল। ভেতরে ধুলো মাখা কিছু পুরনো শাড়ি, গয়নার বাক্স আর একজোড়া রূপোর নুপুর। নুপুর জোড়া হাতে নিতেই অর্কর সারা শরীর যেন বিদ্যুতের শক লাগল। তার মনে হলো এই নুপুরের সাথে জড়িয়ে আছে অনেক কান্না, অনেক যন্ত্রণা। নুপুরের পাশেই ছিল একটা চামড়া বাঁধানো ডায়েরি। অর্ক কাঁপা কাঁপা হাতে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় সুন্দর হস্তাক্ষরে লেখা কোমলিকা। ডায়েরিটা পড়তে শুরু করল অর্ক। পাতা উল্টানো শব্দ ছাড়া সেই ঘরে আর কোনো আওয়াজ নেই। বাইরে তখন বৃষ্টি আবার ধরে এসেছে। ডায়েরিটা কোমলিকার লেখা। সে ছিল এই রায়চৌধুরী বাড়ির ছোট বউ। রূপে গুণে সে ছিল অতুলনীয়, কিন্তু তার স্বামী অনিমেষ রায়চৌধুরী ছিল এক অত্যাচারী এবং সন্দিগ্ধ মনের মানুষ। কোমলিকার নাচগান ছিল প্রাণ, কিন্তু অনিমেষের চোখে তা ছিল বিলাসিতা। বিশেষ করে কোমলিকার পায়ের নুপুর ছিল তার চক্ষুশূল। ডায়েরিতে পাতায় পাতায় লেখা ছিল তার অসমাপ্ত স্বপ্ন, তার না বলা কষ্ট, আর তার স্বামীর অত্যাচারের কাহিনী। এক বর্ষার রাতে এই দিঘির পাড়েই এক ঘরোয়া অনুষ্ঠানে নুপুর পায়ে নেচেছিল কোমলিকা। সেই রাতেই সামান্য এক সন্দেহের বশে অনিমেষ তাকে সবার সামনে অপমান করে এবং এই ছোট ঘরটায় বন্দি করে রাখে। ডায়েরির শেষ পাতাগুলো চোখের জলে ভেজা, লেখাগুলো অস্পষ্ট। অর্ক যা বুঝল তাতে তার রক্ত জল হয়ে গেল। অনিমেষ শুধু তাকে বন্দি করেই ক্ষান্ত হয়নি, সে জীবন্ত অবস্থায় কোমলিকার পা থেকে সেই প্রিয় নুপুর জোড়া খুলে নিয়েছিল পাশবিকভাবে, আর তাকে ওই ঘরেই অনাহারে মৃত্যুর জন্য ফেলে রেখে গিয়েছিল। কয়েকদিন পর যখন দরজা খোলা হয়, তখন কোমলিকার নিথর দেহটা পাওয়া যায়। তার অতৃপ্ত আত্মা সেই থেকেই এই বাড়িতে রয়ে গেছে, তার প্রিয় নুপুর জোড়াকে খুঁজে বেড়াচ্ছে। আর প্রতি বর্ষার রাতে, তার মৃত্যুর রাতে, তার কষ্ট যেন শতগুণে বেড়ে যায়। সে খুঁজে বেড়ায় এমন একজন মানুষকে যে তার কষ্টটা বুঝবে। অর্ক ডায়েরিটা বন্ধ করল। তার চোখ দুটো জলে ভরে উঠেছে। এবার সে বুঝতে পারল সব কিছু। সেই ছায়ামূর্তি, নুপুরের শব্দ, দরজায় আঁচড়, সবই ছিল কোমলিকার নিজের অস্তিত্ব জানানোর মরিয়া চেষ্টা।
সে ভয় দেখাতে আসেনি, সে তার কষ্টের কথা শোনাতে এসেছিল। অর্কর মনে হলো তার কিছু একটা করা উচিত। সে নুপুর জোড়া হাতে তুলে নিল। তারপর ঘর থেকে বেরিয়ে সোজা দিঘির পাড়ের দিকে এগোলো। বৃষ্টির মধ্যে দিঘির পাড়ে এসে দাঁড়ালো অর্ক, চারপাশটা ভিজে চুপচুপে। সে দিঘির জলের দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, কমলিকা, আমি তোমার কষ্ট বুঝতে পেরেছি। আমি জানি তুমি কি চাও। এই নাও তোমার নুপুর। এই বলে সে নুপুর জোড়া ছুঁড়ে দিল দিঘির কালো জলের দিকে। ঝপ করে একটা শব্দ হলো, আর ঠিক সেই মুহূর্তে একটা অদ্ভুত ঘটনা ঘটল। বৃষ্টিটা হঠাৎ করে থেমে গেল। মেঘের আড়াল থেকে চাঁদ উকি দিল। চাঁদের আলোয় অর্ক স্পষ্ট দেখল দিঘির জল থেকে ধীরে ধীরে উঠে আসছে কমলিকার ছায়ামূর্তি। এবার তার মুখে কোনো কষ্ট বা বিষণ্ণতা নেই, আছে এক অনাবিল প্রশান্তি। সে অর্কর দিকে তাকিয়ে হাসল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল চাঁদের আলোয়। চারপাশটা একেবারে শান্ত হয়ে গেল। অনেক দিন পর রায়চৌধুরী বাড়ির অভিশপ্ত আত্মা হয়তো মুক্তি পেল। অর্ক আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে দ্রুত পায়ে বাড়ির ভেতরে ফিরে এলো, তার ব্যাগপত্র গুছিয়ে নিল। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথেই সে রামভরসাকে ডেকে তুলে তাকে বিদায় জানিয়ে গাড়িতে স্টার্ট দিল। ফিরে যাওয়ার পথে তার মনে আর কোনো ভয় ছিল না, ছিল শুধু একটা গভীর উপলব্ধি। সব অলৌকিক ঘটনার পেছনে হয়তো কোনো অপশক্তি থাকে না, থাকে কিছু না বলা কষ্ট আর জমে থাকা চোখের জল। আর একজন সংবেদনশীল মানুষই পারে সেই কষ্টকে অনুভব করতে। ভুলুয়া বাড়ির রহস্য সে সমাধান করেছে, কিন্তু সে জানে এই বর্ষার রাতের অভিজ্ঞতা তার জীবনের পাতায় চিরকালের জন্য লেখা থাকবে। প্রতি বর্ষার রাতে যখন আকাশ ভেঙে বৃষ্টি নামবে, তার কানের কাছে হয়তো ভেসে আসবে একজোড়া নুপুরের ক্ষীণ আওয়াজ। তবে সেই শব্দে এখন আর কোনো ভরে থাকবে না, থাকবে শুধু এক অতৃপ্ত আত্মার মুক্তি পাওয়ার কাহিনী। কেমন লাগলো আজকের গল্প নুপুরের কান্না? কমলিকার কষ্ট কি আপনাদের মন ছুঁয়ে গেল? আপনাদের অনুভূতি ও মতামত জানাতে ভুলবেন না। নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন, আর আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করে শনিবারের রাত চ্যানেলকে আরও এগিয়ে যেতে সাহায্য করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আগামী শনিবার ঠিক রাত 8:30টায় নতুন কোনো রহস্যের সাক্ষী হতে একটুও মিস না করেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। শুভরাত্রি।